আশুলিয়ার নবীনগরে থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার ১ ঘন্টা পর পরিবহন শ্রমিক সহ এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার রাত 10:30টায় পানিশাইল এলাকায় জ্যোতিষ সিএনজি সংলগ্ন একটি থেমে থাকা পরিবহনে আগুন ধরায় সন্ত্রাসীরা। মোটরসাইকেলে আসা 2 অজ্ঞাত ব্যক্তি গাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় থেমে থাকা বাসের ভেতর পরিষ্কারের কাজ করছিলেন 2 পরিবহন শ্রমিক। পরে তাদের চিৎকারে পাশের সিএনজি স্টেশনের কর্মচারী ও এলাকাবাসী এসে বাসের আগুন নেভায়। পরে রাত 12:30টার দিকে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দীর্ঘ 1.5 ঘন্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে না পৌঁছায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়েছে। আশুলিয়ার বাইপাইল সড়কের সরকার মার্কেটের সামনে আরেকটি থেমে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5:30টার দিকে থেমে থাকা ওই বাসের পেছনের কাচ ভেঙে আগুন ছুড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক রয়েছেন। এই দুর্ঘটনার পর এলাকার পরিস্থিতি আমরা তার কাছ থেকে জানবো। অনেক একটু জানতে চাই, দুর্ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? এর আগে আপনি তো গিয়েছিলেন চক্রবর্তী এলাকায়, সেখানকার পরিস্থিতিও আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে আছি আসলে বাইপেল আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকা। আপনি জানিয়ে রাখি যে ভোর 5টার দিকে কিন্তু এই আসলে সরকার মার্কেট এলাকায় আলিফ যে পরিবহন, সেই পরিবহনে কিন্তু অগ্নিসংযোগ করেছে কিছু দুর্বৃত্তরা। আমরা জানতে পেরেছি যে এই বাসটির ভেতরে কিন্তু অবস্থান করছিলেন সেই বাসের হেল্পার আব্দুল সাত্তার। তিনি ঘুমন্ত অবস্থায় কিন্তু এই পেছন থেকে গ্লাস ভেঙে কিন্তু দুর্বৃত্তরা আগুন দেয় এবং আগুনের এক পর্যায়ে তিনি যখন আঁচ পান তখন তিনি বাসটি থেকে কিন্তু বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরে তিনি যেমনটি আমাদের জানিয়েছেন যে ঘটনার ঠিক কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু এখানে যারা আগুন দিয়েছিল এবং যে সকল দর্শকরা ছিল তারা কিন্তু এখানে যাওয়ার সময় কিন্তু 2টি গুলি তারা বিনিময় করে এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে শুধু এই আশুলিয়া নয়, আশুলিয়া পার্শ্ববর্তী যে সীমান্তবর্তী এলাকা গাজীপুরের যে চক্রবর্তী কাশিমপুর থানাতে, সেখানেও কিন্তু একটি বাসে গতকাল রাত 10:30টার দিকে সে বাসটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। কিন্তু সেখানে কোনো ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু সেখানে না যাওয়ায় কিন্তু স্থানীয়রা সেখানে ক্ষোভ প্রকাশ করেছেন। এই বাসটিতে অবস্থানরত যে হেল্পার রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বললাম। রাত্রে কি ঘটেছে? রাত্রে আমি ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ দেখে আমার চোখ খুলে গেছে, ঘুম ভাঙে গেছে। উঠে দেখি গাড়ির চারপাশে আগুন। মুহূর্তে মনে করেন যেভাবে আগুন ছড়াইতেছে, আমার জীবন বাঁচানোর জন্য আমি জানলা খুলে লাফ দিচ্ছি। নিচে নামে দেখি 2টা হুন্ডা মোটরসাইকেল, 4 জন মানুষ হেলমেট পরা, গাড়ি ঘুরে যাইতেছে। সিকিউরিটি ছিল নাইট গার্ড, উনি আগাইতে আসছে, ওনারা ফাঁকা গুলি মারছে, আতঙ্ক ছড়ায়, এখান থেকে চলে গেছে। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু যাওয়ার পথে কিন্তু এখানে দুটি গুলি বর্ষণ করে। তো সব মিলে এই মোটর শ্রমিক এবং পরিবহন মালিকরা কিন্তু খুব আতঙ্ক বিরাজ করছে। আমরা কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু পুলিশের তেমন পদক্ষেপ দেখিনি। ন্যান্সি, অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, অনেক আমাদেরকে জানাচ্ছিলেন আশুলিয়ার বাইপাইল সড়কের সরকার মার্কেটের সামনে যে থেমে থাকা বাসে আগুন দিয়েছে সেখানকার বাসটি দেখাচ্ছিল এবং সেখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কথা আমরা শুনছিলাম। গাজীপুরের 3 জায়গায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসব বাসের আগুন নেভায়, তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার ভোরে নগরীর ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। একই সময়ে শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় আরেকটি মিনি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও গাজীপুরের চক্রবর্তী এলাকায় মিনি বাসে মঙ্গলবার রাত 10টার দিকে আগুন দেয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। দর্শক, গাজীপুরে বাসে আগুন দেওয়ার বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমদ সরকার। ইকবাল, একটু জানতে চাচ্ছি কতগুলো গাড়িতে এ পর্যন্ত আগুন দিয়েছে, দুর্বৃত্তদের শনাক্ত করা গেছে কিনা, আর হতাহতের কোন ঘটনা আছে কিনা, সব বিষয়ে ক্ষয়ক্ষতি নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে? ন্যান্সি, আমরা যতটুকু জানতে পেরেছি গাজীপুরের 3টি স্থানে, একটি হলো ভোগড়া গাজীপুর সিটি কর্পোরেশনের, অপরটি হলো
গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় এবং আরও একটি যেটি গাজীপুর শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায়, অর্থাৎ এই 3টি স্থানে 3টি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পেরেছি, ভোগরা এলাকায় যে পেয়ারাবাগান এলাকায়, ভোগরার পেয়ারাবাগান এলাকায় যে বাসটিতে ভোরে অগ্নিসংযোগ করা হয়েছে সেটির মালিক আওয়ামী পরিবারের একজন ব্যক্তি আমরা জানতে পেরেছি। আর এখনো পর্যন্ত এই 3টি ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে যারা অগ্নিসংযোগ করেছে তাদেরকে শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের যিনি গাজীপুরের উপপরিচালক মোহাম্মদ মামুন তিনি জানিয়েছেন ভোগরা পেয়ারা বাগান এবং বেড়াইদের চালা এলাকার 2টি বাসে আগুন দেওয়ার ঘটনাই দুর্বৃত্তরা ঘটেছে অনেকটা। তিনি বলেছেন যে বেড়াইদের চালা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের পাশে দাঁড়ানো ছিল, সেখানে কয়েকজন মুখোশধারী লোক এসে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। আবার পেয়ারা বাগান এলাকার স্থানীয় লোকজন বলছেন যে ভোরে কিছু দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আর যেটা চক্রবর্তী এলাকায় গত রাত 10টার দিকে আগুন লাগানো হয়েছে, সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আগুন। ইকবাল, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য। ইকবাল আমাদেরকে গাজীপুরের যে বাসে আগুন দেওয়ার ঘটনা, সেই ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচিতে কোনো কার্যক্রম হতে দেবে না পুলিশ। ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি স্থাপনায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা, বাড়ানো হয়েছে তল্লাশি চৌকি। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর পক্ষ থেকেও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় প্রতিদিনই নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে জানায় ডিএমপি। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। বেশ কয়েক মাস ধরেই অলি গলি রাস্তায় দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল। মুখে মাস্ক পরে কোনো রকম মিছিল করে মুহূর্তেই লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা। 13 নভেম্বর জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দিনটিকে ঘিরে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে। আমরা 13 তারিখে আমরা লকডাউন দিয়েছি, লকডাউন, সকাল সন্ধ্যা লকডাউন। গোয়েন্দা সূত্র বলছে 13 নভেম্বর ঢাকার অন্তত 5টি স্থানে নাশকতা চালাতে পারে দলটি। আগের রাত থেকেই রাজধানী এবং আশপাশে জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা তাদের। তাই দিনটি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতার পরিকল্পনা করেছে। যে কোনো প্রয়োজনে অতিরিক্ত ফোর্স যেন দ্রুততম সময়ের ভিতরে মোতায়েন করা যায় সেই প্রস্তুতিও আমাদের রয়েছে। আর একটা বিষয় হচ্ছে এই নিয়ে জনগণের যথাহতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সতর্ক রয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এদিকে আতঙ্ক তৈরি করতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে দলটি। একই সাথে দেয়া হচ্ছে গণপরিবহনে আগুন, ফলে ফায়ার সার্ভিসেরও বেড়েছে কাজের চাপ। তারা বলছে মানুষকে সচেতন করতে বিভিন্ন স্থানে প্রজেক্টর বসিয়ে অগ্নি প্রতিরোধক ব্যবস্থা দেখানো হচ্ছে। মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমরা জনগণদের সচেতন করার জন্য চেষ্টা করতেছি। এই শুষ্ক মৌসুমে কিন্তু বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে, যাতে জনগণ সচেতন থাকে। তার জন্য দুর্ঘটনা ঘটলে পরে কী করণীয়, কিভাবে ইলেকট্রিক লাইনগুলো ঠিক রাখতে হবে, কেমিক্যাল দুর্ঘটনা হলে কিভাবে কাজ করতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমরা প্রজেক্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা জনগণকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আপনারা দেখবেন ঢাকা সিটির বিভিন্ন এলাকায় আমাদের সন্ধ্যার পরে এই ধরনের গণসংযোগ চলতেছে। গেল 10 মাসে নগরে ঝটিকা মিছিল করার অপরাধে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপি। সাজিদ সরকার, 71, ঢাকা। রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি, আর গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে 1 প্লাটুন করে বিজিবি। সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয়ে গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা ও কৌশলগত স্থানে টহল দিচ্ছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এমন অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করছেন।
দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি। যেমনটা জানাচ্ছিলাম, সকালে রাজধানীর রাস্তায় যানবাহনের ভিড় কম দেখা গেছে। এই বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, সকাল থেকে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন একটু জানাবেন, আর বিজিবি মোতায়েনের বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। নাশকতা নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি? সরকার পতনের প্রায় 15 মাস হয়ে গেছে। এই 15 মাসের মধ্যে আওয়ামী লীগ বেশিরভাগ সময় কিন্তু অনলাইনেই তৎপর এবং বিভিন্ন কর্মসূচি তারা ছোট ছোট করে দিয়েছে, চেষ্টা করেছে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়া। তবে এই প্রথম তাদের কোনো কর্মসূচি নিয়ে আমরা দেখছি যে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর এত বেশি সতর্কতা। আপনি সংবাদেই জানাচ্ছিলেন যে এরই মধ্যে 14 প্লাটুন বিজিপি, যার মধ্যে 12 প্লাটুন বিজিপি কিন্তু ঢাকাতে কাজ করছে। আমি এখন যে জায়গাটিতে আছি কাকরাইল, অর্থাৎ এই কাকরাইল যে মসজিদটি আছে, মসজিদে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখানে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তায় তারা টহল দিচ্ছে। শুধু এখানে নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন। এছাড়া কিন্তু থানা পুলিশ যারা আছেন তাদেরকেও আমরা কিন্তু দেখছি, তারা কিন্তু সচরাচর আসলে রাস্তায় টহল দেন না, তাদেরকেও আমরা টহলে দেখছি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম র্যাবের গাড়ি এখান দিয়ে গেল, সেনাবাহিনীর টহল জোরদার আছে। এই যে সব কিছু মিলে আমি যেটি বলছিলাম যে 15 মাস আওয়ামী লীগ ক্ষমতায় থেকে চলে গেছে, তারপরে এই প্রথম আমরা দেখছি যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নিয়ে এত বেশি তৎপর আসলে আইন শৃঙ্খলা বাহিনী। কালকে জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু একদম সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে সন্দেহজনক কাউকে মনে হলে তাকে তৎক্ষণাৎ আটক করতে হবে। সেই নির্দেশনা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশদের দেওয়া হয়েছে এবং রাজধানীর যে প্রবেশ পথগুলো আছে, যাত্রাবাড়ি থেকে শুরু করে উত্তরা ও গাবতলী, এখানে কিন্তু তল্লাশি বাড়ানো হয়েছে এবং সেই জায়গাগুলোতে সন্দেহজনক কাউকে আসলে পাওয়া গেলে তাদেরকে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে। আর যে প্রশ্নটি আপনি করছিলেন যে আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আমরা আজকে যেহেতু কালকে কর্মসূচি, লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচির আজকের দিনটির অবস্থা যদি বর্ণনা করি, আমরা সকাল থেকে দেখছিলাম গাড়ি ঘোড়ার সংখ্যা কিন্তু অনেকটাই কম। সেই গাড়ি ঘোড়ার সংখ্যা কম নিয়ে মানুষের ভেতরে আসলে আতঙ্কের চেয়ে মানুষ কিন্তু খুব বেশি অস্বস্তিতে ভুগছে। কারণ 5 আগস্টের পর রাজনৈতিক সংস্কৃতির একটি পরিবর্তন হবে, সেই আশা ছিল সবার। সেই আশার জায়গা থেকে এখনো রাজনৈতিক সংস্কৃতি যদি আতঙ্কের মধ্যে থাকে, সেটি আসলে সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। তো এই ছিল আসলে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে রাজধানীর সর্বশেষ অবস্থা। সুমন, আপনাকে ধন্যবাদ। সুমন তানভীর দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং একই সাথে বিজিবি মোতায়েন হয়েছে 14 প্লাটুন, সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং একই সাথে সাধারণ মানুষের যে উদ্বেগ সেটাও তিনি বলছিলেন। দর্শক, যেমনটা আমরা জানাচ্ছিলাম, ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, একটু জানতে চাই, আজকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ব্রিফ করার কথা রয়েছে, ব্রিফিংয়ে কি বলতে পারে বা সেটার ফলো আপ একটু আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনি জানেন গত পরশুদিন তারিক সাইফ মামুন নামের একজন শীর্ষ সন্ত্রাসী, তিনিও আরেকটি শীর্ষ সন্ত্রাসীর বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে এবং সেই ঘটনায় আমরা এখন পর্যন্ত যেমনটি জেনেছি, ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 5 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং 5 জনের মধ্যে যে 2 জনকে আমরা গুলি করতে দেখেছিলাম, অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজে যে 2 জনকে সরাসরি আমরা গুলি করতে দেখেছিলাম, তাদের মধ্যে একজনের নাম আমরা পেয়েছি ফারুক ওরফে কুত্তা ফারুক, আর একজনের নাম আমরা যেমনটি নিশ্চিত হয়েছি রনি, এবং তাদের ব্যাকআপে ছিল কামাল সহ আরও বেশ কয়েকজন, এবং এই 3 জন সহ আরও 2 জনকে তারা ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তবে ডিবি পুলিশ আনুষ্ঠানিকভাবে সেই নামগুলো আমাদেরকে বলেনি, তবে আমরা ধারণা করছি এই রনি এবং কামাল এবং ফারুক এরা সহ গ্রেপ্তার হয়েছে এবং যে 2টি রিভলভার অর্থাৎ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এই হত্যার মিশনে, সেই 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, গুলি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি যে আসলে এই হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, তবে আমরা ধারণা করতে পারি যে এই মামুন কিন্তু শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এবং গত 2023 সালে বিজি প্রেসের সামনে, তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে এই ইমন বাহিনীর মামুনের ওপর হামলা করেছিল। তখন ভাগ্যক্রমে মামুন বেঁচে গেলেও ভুবন চন্দ্র শীল নামের একজন আইনজীবী কিন্তু তখন নিহত হয়েছিল এবং এরপর থেকেই আমরা জানি যে বিভিন্নভাবে মামুনকে হত্যা করার জন্য ইমন বাহিনীর লোকজন বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে, হুমকি দিয়েছে। এই বিষয়গুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে শুনেছি। তবে এখন পর্যন্ত এই যে হত্যাকাণ্ডটি গত পরশুদিন ঘটে গেছে ন্যাশনাল মেডিকেলের সামনে, অর্থাৎ পুরান ঢাকায় কোর্টে হাজিরা দিতে গিয়েছিল মামুন এবং সেই হাজিরা থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় আসলে ইমন বাহিনীর সংশ্লিষ্টতা আছে কিনা এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা ইমনের সাথে সম্পৃক্ত কিনা, তারা ইমন বাহিনীর কেউ কিনা, সে বিষয়টি হয়তো আমরা ব্রিফিং শেষ হলে হয়তো আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। ন্যান্সি।
আশিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশিক আমাদেরকে জানাচ্ছিল সম্প্রতি ঘটে যাওয়া মামুন হত্যাকাণ্ড, শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ডের যে বিষয়ে ব্রিফ করা হবে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে, সেই মিডিয়া সেন্টারের সবশেষ খবরাখবর। অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি 25 নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চের রিটকারী আইনজীবী মহসিন রশিদ তার যুক্তি তুলে ধরেন। এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছিল, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে আর কোনো প্রশ্ন রইল না। গত 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল সহ আপিল বিভাগের 7 জন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি। দর্শক, আদালতে আছেন এই মুহূর্তে সহকর্মী সৈকত সাদিক, তার সাথে যুক্ত হচ্ছি। সৈকত, এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন। আজকের শুনানিতে আদালত কি বললেন, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। 25 নভেম্বর এই বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে, তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি আজকে উঠে এসেছে, যেহেতু এই রিটকারী একজন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ, তিনি এই শপথের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাদের শপথের বিরুদ্ধে যিনি রিট করেছেন আবার খারিজ হয়ে গেছে, পরে উচ্চ আদালতে সুপ্রিম কোর্টে আপিলও করেছেন। কিন্তু বিষয়টা যেটা নিয়ে ঝামেলা হয়েছে যে আপিলের পরে এই মামলার শুনানিটা কি আগে হবে বা পরে হবে, বা এটার সিরিয়ালের নিচে নামানো হয়েছে, এইসব বিষয় নিয়ে তিনি তার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি স্ট্যাটাস দিয়েছেন বা লাইভে এইসব বিষয় নিয়ে কথা বলেছেন যে তার এই শুনানি হচ্ছে না ঠিক সময়, এরকম নানান ধরনের অসঙ্গতি বা এই আদালতের বিরুদ্ধে তিনি তারপর এই শুনানির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। সেই বিষয়টি আজকে শুনানিকালে রাষ্ট্রের যে সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তারা এটা আদালতের নজরে আনেন এবং বিষয়টি নিয়ে যেহেতু তার যে সব মন্তব্য, যেহেতু বিষয়টি বিচারাধীন একটি বিষয় আদালতে, সেই বিষয় নিয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম বা নিজস্ব ফেসবুক পেজে লাইভ দেওয়া বা বিষয়গুলো নিয়ে লেখালেখি করা, এই বিষয়গুলো আদালত অবমাননার সামিল, এরকম অভিযোগ তুলেই কিন্তু তিনি প্রধান বিচারপতির কাছে অবগত করেন অ্যাটর্নি জেনারেল, এবং এই সময় তখন একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে প্রধান বিচারপতি তাদেরকে আশ্বস্ত করেন। পরে এই বিষয়ে সিনিয়র যে আইনজীবী, রিটকারী যে আইনজীবী মামুন রশিদ, তার কাছে ব্যাখ্যা চাওয়া হয় এবং আগামী 25 নভেম্বর পরবর্তী যেদিন শুনানি রয়েছেন সেদিন এই বিষয়ে তিনি একটা ব্যাখ্যা দিবেন বলে বা অ্যাফিডেভিট দিবে বলে এমন একটা কথা শুনানির পরেই কিন্তু এই যে আইনজীবী মামুন রশিদ তিনি সাংবাদিকদের জানিয়েছেন এবং তিনি বলেছেন তার নিজস্ব মতামত তিনি তুলে ধরেছেন। এটা নিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, তার যে বাক স্বাধীনতা রয়েছে, কথা বলার স্বাধীনতা, সেই বিষয়ে তিনি রয়েছেন। সব মিলে এই বিষয়ে আগামী 25 নভেম্বর শুনানি এবং এই যে রিটকারী আইনজীবী তিনি বলেছেন এই বিষয়ে তিনি আদালতের কাছে জবাব দিবেন, লিখিত জবাব দিবেন। ন্যান্সি, এই হচ্ছে এই মামলার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সৈকত সাদিক আমাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা যে রিটটি, সেই রিটের বিষয়ে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন নরসিংদীর নারী ভোটাররা। তবে এক্ষেত্রে নারী নেত্রী, শিক্ষক, শিক্ষার্থীরা নির্বাচন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন, ভোট কেন্দ্র সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ থাকবে কিনা, নিজেদের ভোট নিজেরা দিতে পারবে কিনা, এমন সংশয়ের কথা জানিয়েছে এবং আর ভোটের মাধ্যমেই নারীর অধিকার ও নেতৃত্ব শক্ত হবে বলেই তারা মনে করেন। মোবারক হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন। বিগত নির্বাচনগুলোতে সুষ্ঠু ভোট না হওয়ায় নরসিংদীর বেশিরভাগ নারী কেন্দ্রে যাননি ভোট দিতে, কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রে যাবার পরিকল্পনা করছেন তারা। বলছেন, ভোটের পরিবেশ সুষ্ঠু হলে শতভাগ নারী উচ্ছ্বাসের সাথে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। যেসব ভোটাররা নতুন, তারা আসলে ভোট কি জিনিস সেটা জানে না। আমরা চাই এখন এরকম একটা পরিস্থিতি হোক, পরিবেশ হোক, যেন সবাই ভোট কেন্দ্রে যায় এবং তাদের মন ইচ্ছা মতো পছন্দসই একজন যোগ্য প্রার্থীকে ভোট দেয় যারা দেশের জন্য কাজ করবে। আমি যেহেতু কখনো আগে ভোট দেই নাই, আমার ভোট দেওয়ার একটা ইচ্ছা তো আছে। আমি যাব, আমি চাই আমার নেতাকে আমি নিজে পছন্দ করে বেছে নিই। সেই পরিস্থিতিটা আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। এদিকে জেলার সব নারী ভোটাররা চাইছেন নারীদের জন্য নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে মনোযোগী একটি সরকার। এই নারীর মেধা এবং যোগ্যতাকে আমরা কাজে লাগাবো এবং তাদের উপযুক্ত পরিবেশের মাধ্যমে যাতে তার
পরিবার এবং ভবিষ্যৎ দুটোর মধ্যে একটিকে বেছে নিতে হয়, সে যাতে দুটোকেই বেছে নিতে পারে। তবে এবারে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ নতুন প্রজন্মের নারী ভোটারদের মধ্যে। তারা বলছেন, বিগত সময়ে ভোট কেন্দ্রে উচ্ছৃঙ্খল পরিবেশ দেখা গেছে, যে কারণে ভোটার উপস্থিতিও ছিল কম। কিন্তু জুলাই আন্দোলনের পর থেকে যে পরিবেশ তৈরি হয়েছে তা বজায় থাকলে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে চান তারা। এবছর আমরা আশা করছি যে আমরা যেহেতু নতুন ভোটার হয়েছি এবং ভোট দিতে যাব, তো পরিবেশটা খুবই সুশৃঙ্খল হবে এবং আমাদেরকে সুন্দরভাবে গাইড করা হবে যাতে আমরা ভোট দিই এবং কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ থাকবে না। তো ওই পরিবেশে আমরা ভোট দিতে প্রস্তুত থাকবো এবং আমরা যাতে নির্দ্বিধায় ভোট দিতে পারি। আসলে আগে যেরকম পরিবেশ আমরা দেখেছি যে ওইখানে আর কি দুর্নীতি হয়, আমাদের ভোটটা আমরা নিজেরা দিতে পারি না, জাল ভোট দেওয়া হয়ে যায়। তো নিজের ভোটটা নিজে দিতে পারলেই যাব। আসলে পরিস্থিতিটা যদি চেঞ্জ হয় বা এখানে যদি সুশৃঙ্খল একটা পরিস্থিতি থাকে তাহলে আমরা দিতে পারি। নরসিংদীর ৬টি উপজেলায় ৫টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন ১৮,৩২,৩৩৯ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৯,১৫৫ জন। মনিরা কাজরি, ৭১। নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের পুরানবাজার এলাকার রয়্যাল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে মাদারীপুরের একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। রয়্যাল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার জানান, তিনি একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দেন এবং হোটেলে অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়। রাজধানীর যানজট নিরসনে এক বিশাল কর্মযজ্ঞ চলছে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়। মহানগরের ইনার সার্কুলার রিং রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ৮ লেনের রাস্তা তৈরির কাজ এগিয়ে চলেছে। এজন্য ভেঙে ফেলা হচ্ছে বর্জ্য জমা করার 7টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা STS। এমনটা হলে বর্জ্য অপসারণ একটি বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। সুমন মাহমুদের প্রতিবেদন। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ইনার সার্কুলার রিং রোডের ৮ লেনের রাস্তা তৈরির কাজ এগিয়ে চলছে। 5 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি গাবতলী মোহাম্মদপুর হয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত বিস্তৃত। বৃত্তাকার সড়কের এই অংশটি ঢাকা শহরের ট্রাফিক জ্যাম কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। কিন্তু এই মেগা প্রকল্প নির্মাণ করতে গিয়ে সৃষ্টি হয়েছে এক নতুন সংকট। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বর্জ্য জমা রাখার 7টি STS ভেঙে ফেলতে হচ্ছে। ডেন্সলি পপুলেটেড শহরে এমন কোথাওই আপনি ওই 120 ফিট বা 120 ফিট বাই 40 ফিট বা 140 ফিট বাই 80 ফিট একটা জায়গায় যে আপনি পাবেন, প্রথমত আপনি জায়গা পাবেন না, আর যে জায়গাটা খালি পাবেনও, যদি সেটার কোনো সরকারি জায়গা হয়ে থাকে, আমরা যদি সেখানে STS গুলো করতে চাই তাহলে কমিউনিটি থেকে ব্যাপক বাধা আসে। নগরের আবর্জনা ব্যবস্থাপনায় এই STS গুলো ছিল গুরুত্বপূর্ণ। বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে প্রথমে এসব স্থানে জমা করা হয়, পরে নেওয়া হয় শহরের অদূরে। এগুলোকে ভেঙে ফেলায় বিপাকে সিটি কর্পোরেশন। তারা বলছে, এই এলাকায় আবর্জনাজনিত ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। STS তো আপনারা জানেন যে একটা সেকেন্ডারি একটা প্রসেস, বাসাবাড়ি থেকে এনে কিন্তু এখানে জমা করে এখান থেকে নিয়ে যায়। সো আমরা যদি STSটা না করি তাহলে ময়লাটা কোথায় ফেলবো? 6টার পরিবর্তে 3টে STS আমরা এখন করছি, যদিও এটার স্থানটা পর্যাপ্ত না, বাকি 3টা কিন্তু করতে পারছি না। বিকল্প পরিকল্পনা না করে STS ভেঙে ফেলা বা অপরিকল্পিতভাবে তৈরি করা অর্থের অপচয় ছাড়া কিছুই নয় বলছেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকা শহরে পুরো STS নিয়ে একটা পরিকল্পনা দরকার। পাশাপাশি STS গুলো আধুনিক STS, যেটা পরিবেশ বান্ধব এবং যেখান থেকে দুর্গন্ধ ছড়ায় না, আশেপাশের এলাকাবাসীর উপদ্রব হিসেবে যেন STS না থাকে, এই ধরনের পরিকল্পনা দরকার। অপটিমাম লোকেশন বলি, সেই লোকেশনটাকে সিলেক্ট করা এবং সেই লোকেশন থেকে যেন সরাতে না হয়, সেই বিষয়গুলো ভাবনায় আনা দরকার ছিল। পরিবেশবিদরা বলছেন, এখনো কোনোভাবেই বর্জ্য অপসারণকে ব্যবস্থাপনায় আনতে না পারার দায় সিটি কর্পোরেশনেরই। ঢাকা শহরের এখন যে প্রধানতম সমস্যাগুলো, তার অন্যতম একটি হলো এর বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা। অর্থাৎ আমরা কোনোভাবে একে কোনো ম্যানেজমেন্টের আওতায় আনতে পারি নাই। সড়ক উন্নয়নের সুফল পেতে নগরবাসীকে যদি আবর্জনার স্তূপে দিন কাটাতে হয়, তবে সেই উন্নয়ন কতটা ফলপ্রসূ হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। দেশে বছরে নিউমোনিয়ায় মারা যায় 24,000 শিশু।
আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী দেশে প্রতি ঘন্টায় 2 থেকে 3 জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে দেশে নিউমোনিয়ায় মৃত্যুর প্রায় 1/3 ঘটে বায়ু দূষণের কারণে। নিউমোনিয়া প্রতিরোধে টিকার পাশাপাশি বায়ু দূষণ কমানোর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিটি শ্বাস রক্ষা করুন এবং প্রতিটি জীবন বাঁচান, এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। শাহনাজ শারমিনের প্রতিবেদন। বিশ্বজুড়ে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর ক্ষেত্রে শীর্ষ 5টি সংক্রামক রোগের মধ্যে নিউমোনিয়া একটি। পত্রিকার পাতায় প্রায় শিরোনাম বায়ু দূষণের সব রেকর্ড ভাঙল বাংলাদেশ, কিংবা শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে ঢাকার বাতাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে মোট শিশু মৃত্যুর প্রায় 18% হয় নিউমোনিয়ায়, যার মূল কারণ বায়ু দূষণ। এর ফলে বয়স্কদের আক্রান্তর সংখ্যাও কম নয়। বায়ু দূষণ যেহেতু হাঁপানি এবং নিউমোনিয়া সহ অনেক শ্বাসকষ্টজনিত রোগের কারণ, একই সাথে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র এবং ভুল ব্যবহারে কমছে ঔষধ আর টিকার কার্যকারিতা। এতেও শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে জানান ডক্টর জোহরা আক্তার। ছোটখাটো যে কোনো অসুখের জন্য আমরা নির্দ্বিধায় প্রেসক্রিপশন ছাড়াই আমরা ফার্মেসি থেকে বড় বড় কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি নিজেরাই, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই। আমরা প্রিভিয়াসলি যে অর্গানিজমগুলো আমরা আসলে টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব এটা আমরা ধারণা করেছিলাম, অনেকাংশে এগিয়েও গিয়েছি, কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এটা কিন্তু আমাদের ক্ষেত্রে এখন একটা বড় বাধা হয়ে যাচ্ছে। বাড়ছে বয়স্ক মানুষের নিউমোনিয়ার ঝুঁকিও। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই চিকিৎসক বলছিলেন, নিউমোনিয়া ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট প্রদাহজনিত শ্বাসযন্ত্রের রোগ। করোনায় শ্বাসযন্ত্রের দুর্বলতা আর বায়ু দূষণ এর ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। বয়স্কদের মধ্যেও নিউমোনিয়ার কেস দেখা যাচ্ছে এবং বয়স্কদের ভিতরে কিন্তু ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার সাথে আমরা ভাইরাল নিউমোনিয়াও অনেক বেশি পাচ্ছি এবং ভাইরাল নিউমোনিয়াও কিন্তু অনেক খারাপ হয়ে যেতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। নিউমোনিয়া প্রতিরোধে নবজাতক শিশুদের 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ পান, যথানিয়মে হাত ধোয়া এবং সময় মতো নিউমোনিয়ার টিকা দেওয়াকে গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও মাস্ক পরা সহ কিছু বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। যখনই মাগুলো অ্যান্টিনাটাল কেয়ারে আসবে আমরা একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তারপর হ্যান্ড হাইজিনগুলা। ইনফ্লুয়েঞ্জার এই ভ্যাকসিনটা বছরে একবার নিতে হয়, আর নিউমোনিয়ার ভ্যাকসিনও বাজারে পাওয়া যায়, যেগুলো একবার নিলেই হয়, পরবর্তীতে হয়তো বুস্টার ডোজ হিসাবে নিতে হয়। শীতের শুরুতে এর প্রকোপ বাড়ে, তাই এ সময় পরিবারের শিশু ও বয়স্ক মানুষের বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকদের। শাহনাজ শারমিন, 71, ঢাকা। পেঁয়াজের দামে লাগাম টানতে এই মুহূর্তে আমদানির বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পরও বাজার কারসাজি করছেন একটি অসাধু মহল। এজন্য বাজার তদারকির কথাও বলছেন তারা। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মেজবাহ হাসানের প্রতিবেদন। প্রতি বছরই মৌসুমের শেষ ভাগে এসে আলোচনার কেন্দ্রে উঠে আসে মশলা জাতীয় পণ্য পেঁয়াজ। এবারও তার ব্যতিক্রম হয়নি, কেননা সপ্তাহ 2 আগে দাম উঠে গেছে কেজি প্রতি 120-এর ঘরে, যার পেছনে অবশ্য সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেননি বিক্রেতারা। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি অর্থবছরে পেঁয়াজের উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে বেশি, ফলে ন্যায্য দাম নিশ্চিতের কথা মাথায় রেখে আমদানি বন্ধ রাখে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে সরবরাহ পর্যাপ্ত থাকায় বছর জুড়ে দামও ছিল হাতের নাগালে, কিন্তু হঠাৎ দাম বৃদ্ধিতে অস্বস্তিতে ক্রেতারা। 3 দিনে দেখা যাচ্ছে যে 20-25 টাকা বাড়ছে। এইটা বাড়ার কারণ হচ্ছে হাটঘাটে কৃষক আমদানি একেবারে কম করে ফেলে, মনে করছে যে এলসি পেঁয়াজ নাই, বাইরের কোনো পেঁয়াজ নাই, আমরা যেভাবে চলাবো সেইভাবেই। বাজার স্বাভাবিক রাখতে এরই মধ্যে আমদানির ইঙ্গিত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় জমা পড়েছে 1000 আবেদনপত্র। যদিও চূড়ান্ত অনুমোদন না মেলায় এখনো সেই প্রক্রিয়া শুরু করতে পারেননি ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণ যদি আইপি ছাড়ে, আর যদি আইপি যদি ওই রকম ছাড়ে যে আজকে দিলাম আবার 10 দিন পরে আবার দেবো, তাহলে তো বাজার ওরকম কমার সম্ভাবনা খুব কম। ফুল আমদানি হইতে 1 থেকে 1.5 মাস বাকি, তো এই 1-1.5 মাস একটু ঘাটতি থাকবে। 1-1.5 মাসের জন্য আমার মনে হয় কিছুটা পেঁয়াজ আমদানি করা উচিত বাইরের থেকে। এই বিশেষজ্ঞ বলছেন, প্রতি বছরই এই সময়টাতে অনৈতিক সুযোগ নেন মধ্যস্বত্বভোগীরা। তাই কৃষকদের বাঁচাতে পেঁয়াজ সংরক্ষণে হিমাগারে স্থাপনের তাগিদ তার। আমাদের কৃষকদেরকে তো প্রোটেকশন দিতে হবে, যারা দাদন নিয়ে আসলে বা এই এনজিও থেকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে এই চাষ করছেন পেঁয়াজের, তো তারা কিন্তু এই আমদানি হলে সে দাম একটা পাবে না, হঠাৎ করে দামটা কিন্তু পড়ে যাবে। তো এইটা একটা বড় সমস্যা, এবং প্রাইভেট সেক্টরও কিন্তু কিছুটা রিলাক্ট্যান্ট এই মুহূর্তে যে আসলে কতটুকু তারা আমদানি করবে, তার কারণ আমাদের কাছে তো আসলে চাহিদা এবং সরবরাহের প্রকৃত তথ্য নেই।
আমাদের কৃষকেরা যেন এখানে বড় রকমের ক্ষতিগ্রস্ত না হন, ব্যবসায়ীরা যারা পাইকারি বা খুচরা ব্যবসায়ী আছেন তারাও যেন কোনো বিপদে না পড়েন, সেটা দেখতে হবে আমাদের। এবং একই সঙ্গে যারা এই পুরো প্রক্রিয়ার মধ্যে মানে পুরো মার্কেটিং প্রসেসের মধ্যে সিন্ডিকেশন তৈরি করেছেন, তো তাদেরকে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা গ্রহণ করবে। টিসিবির হিসাবে নভেম্বরের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হলেও এই কয়েকদিনে দাম বেড়েছে ৫০% উপরে। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে 1970 সালে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দ্বীপ জেলা ভোলা। সেখানকার খবরাখবর এত বছর পর আসলে কতটা নিরাপদ ও ঝুঁকির মধ্যে রয়েছে সেই খবরাখবর আমরা জানবো সহকর্মী কামরুল ইসলামের কাছ থেকে। কামরুল, একটু জানতে চাই, আপনার প্রতিবেদনে যেমনটা জানছিলাম যে 55 বছরেও আসলে উপকূলে এখনো শক্তিশালী কোনো বাঁধ হয়নি। কি মনে হয় আসলে কেন এই বাঁধ নির্মাণ হলো না, প্রশাসন কি বলছে? নেন্সি, আপনি জানেন যে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আজ থেকে 55 বছর আগে এই আজকের এই 12 নভেম্বর হয়েছিল। আমরা আসলে এই ঘূর্ণিঝড়ের পরে সে সময় কিন্তু ভোলাতে প্রায় 2 লক্ষাধিকের উপরে লোক মারা গিয়েছিল। তবে এখানে কিন্তু এখনো কিন্তু সেই টেকসই বেড়িবাঁধ কিন্তু নির্মাণ করা হয়নি। আপনি জানেন যে ভোলাতে প্রায় 381 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর ভিতরে প্রায় 250 কিলোমিটারের মতো বেড়িবাঁধে কিন্তু এই যে ব্লক দিয়ে এবং সিসি ব্লক দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। কিন্তু এখনো প্রায় 60 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যে বেড়িবাঁধগুলা এখনো কিন্তু নির্মাণ করা হয়নি। আমরা দেখেছি যে যেসব বেড়িবাঁধগুলো এখনো নির্মাণ করা হয়নি সেই সব বেড়িবাঁধ দিয়ে কিন্তু এই জোয়ারের পানি, বিশেষ করে আপনি জানেন যে এই সময়টায় এখন কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে অমাবস্যা পূর্ণিমার যে প্রভাবগুলো পড়ে সেই প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে পানির উচ্চতা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। সেই কারণে কিন্তু যেসব বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধের উপর দিয়ে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে পানি গড়তে। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে এইসব অরক্ষিত যেসব বাঁধগুলা রয়েছে তারা খুব দ্রুতই সেই সব বাঁধগুলা নির্মাণ করবেন এবং সিসি ব্লক দ্বারা তৈরি করবেন। এছাড়া যেসব চরাঞ্চলগুলা রয়েছে সেসব চরাঞ্চলে যে প্রায় 600 ভোলাতে আপনি জানেন যে কামরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কামরুল ইসলাম আমাদেরকে ভোলা থেকে জানাচ্ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।